আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারের একটি সেটের প্রথম 20টি প্রশ্ন এবং এই প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন রয়েছে যে ঠান্ডা লড়াই এই কথাটি প্রথম ব্যবহার করেন কে? ঠান্ডা লড়াই এই কথাটি প্রথম ব্যবহার করেছিল বার্নার্ড বারুচ। এর সঙ্গে সঙ্গে আমাদের আরও একটি বিষয় মনে রাখতে হবে যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম যিনি ব্যবহার করেছিলেন বার্নার্ড বারুচ। আর এখানে আরেকটি অপশান রয়েছে, দেখো গর্বাচেভ। গর্বাচেভ হচ্ছে গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা এই নীতিটির প্রবক্তা বা এই নীতিটি তিনি দিয়েছিলেন। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই তাহলে দেখব 2 নম্বর প্রশ্ন, সাম্যবাদ। এই সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন কে? সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেছিলেন হ্যারি ট্রুমান, যিনি ট্রুমান নীতি দিয়েছিলেন 1947 খ্রিস্টাব্দে। হ্যারি ট্রুমান নীতি দিয়েছিল 1947 খ্রিস্টাব্দে। ইনি সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেছিলেন। এই সাম্যবাদ প্রতিরোধের নীতি কি না, তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন সাম্যবাদে বিশ্বাস করত, এখনও বিশ্বাস করে। এই সাম্যবাদ হলো সকলকে সমানের কথা বলে। এই সাম্যবাদ প্রতিরোধের জন্য হ্যারি ট্রুমান কিছু নীতি গ্রহণ করেছিল, সেগুলো হচ্ছে সাম্যবাদ প্রতিরোধের নীতি। এরপর যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, 3 নম্বর প্রশ্ন, এখানে বলেছে যে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত খ্রিস্টাব্দে? এই ঠান্ডা লড়াইয়ের অবসান হয়েছিল 1991 খ্রিস্টাব্দে। এর সঙ্গে আমাদের মনে রাখতে হবে সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল 1991 খ্রিস্টাব্দে। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে 15টি রাষ্ট্রে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হয় এবং তারপরে রাশিয়া নামক বড় রাষ্ট্র থেকে যায় এবং অন্যান্য রাষ্ট্র ছোট ছোট হয়ে যায়, তখনই ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। এবং ঠান্ডা লড়াইয়ের অবসান হওয়ার সঙ্গে সঙ্গে বাইপোলারিটি অর্থাৎ দ্বিমেরুতারও অবসান ঘটেছিল। এর পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, একমেরু বিশ্বের প্রধান দেশ হলো ড্যাশ। বলছে একমেরু বিশ্ব অর্থাৎ বাইপোলারিটির পরে যে বিশ্বটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে একমেরু বিশ্ব। এখানে একটি দেশই প্রধান শক্তিশালী দেশে পরিণত হয়েছিল। যেই সময় দ্বিমেরু কেন্দ্রিকতা ছিল তখন কিন্তু একদিকে আমেরিকা ছিল, অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। যখনই 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন হয় তার ঠিক পরেই একমেরু বিশ্ব তৈরি হয় এবং এই একমেরু বিশ্বের প্রধান দেশটি হয়েছিল আমেরিকা। অর্থাৎ আমেরিকা ওই সময় সবথেকে শক্তিশালী রাষ্ট্র ছিল। যদি প্রশ্ন করা হয় যে বর্তমানে যে পৃথিবী রয়েছে এটি কোন মেরু, অর্থাৎ এখন রয়েছে বহু মেরু কেন্দ্রিকতা রয়েছে, অর্থাৎ অনেক দেশ রয়েছে যারা অনেক শক্তিশালী। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন বলছে যে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান ঘটে, সেটা কত সালে? বলছে সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিমেরু কেন্দ্রের অবসান ঘটে, এটা ঘটেছিল 1991 খ্রিস্টাব্দে। তার কারণ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের যখন পতন ঘটছে ঠিক তখনই ঠান্ডা যুদ্ধেরও অবসান ঘটছে এবং দ্বিমেরু কেন্দ্রিকতারও অবসান ঘটছে। এর পরবর্তী প্রশ্ন, মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ। মানে এখানে প্রশ্ন বলছে যে কোন লড়াই বা যা কোন কারণে বা কোথায় মতাদর্শগত বিরোধ দেখা দিয়েছিল, মূল কারণ হয়েছিল। এখানে ঠান্ডা লড়াই উত্তর হবে। ঠান্ডা লড়াই যে হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের, এই ঠান্ডা লড়াইয়ে মূলত মতাদর্শগত বিরোধ দেখা দিয়েছিল, যেখানে একদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট ছিল, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট ছিল। এর পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথমে আমাদের জানতে হবে জোট নিরপেক্ষ আন্দোলনটা কি না, যেই সময় ঠান্ডা লড়াই চলছিল একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই সময় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই দুটি জোটের কোনোটিতেই যোগদান না করে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলেছিল। একটি নিরপেক্ষ আন্দোলন ছিল। এই আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেডে 1961 সালে। বেলগ্রেডে এই সম্মেলনটা হয়েছিল, যেটি বেলগ্রেড সম্মেলন নামে পরিচিত, এবং এটি হয়েছিল 1961 অর্থাৎ 1961 সালে। অনেকে ভুলে বান্দুংই করে, তার কারণ হচ্ছে 1955 খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে এই সম্মেলনটি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন নয়। এটি ছিল জোট নিরপেক্ষ আন্দোলন হবে কি হবে না তার সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্মেলন, আর এটি হয়েছিল 1955 খ্রিস্টাব্দে, আর বেলগ্রেড হয়েছিল 1961 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত ছিল, অর্থাৎ কোন ভারতীয় নেতা জোট নিরপেক্ষ আন্দোলন শুরু করেছিল বা জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম দিয়েছিল?
জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম দিয়েছিল বা মস্তিষ্ক প্রসূত ছিল জওহরলাল নেহরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। আর সুকর্ণ একজন জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা, কিন্তু ইনি তৈরি করেননি বা মস্তিষ্ক প্রসূত ছিল না। আর জিন্নাহ ছিল পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অত্যন্ত সহজ প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর, এই তারিখটাও মনে রাখতে হবে, কারণ প্রশ্ন করে যে কোন তারিখে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল, কিংবা আরও প্রশ্ন করে যে কত তারিখে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করা হয়, সেটা 24শে অক্টোবর। আর তৈরি হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। আর 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয় কত সালে? তার আগে আমাদের জানতে হবে শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত কার দ্বারা হয়েছিল? গৃহীত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার দ্বারা, এবং এই প্রস্তাব গৃহীত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় কয়জন প্রতিনিধি প্রেরণ করতে পারে বা পাঠাতে পারে? অত্যন্ত সহজ প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র সংখ্যা হচ্ছে 193, অর্থাৎ 193, এবং 193তম রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। এবং সম্মিলিত জাতিপুঞ্জের যত সদস্য রাষ্ট্র রয়েছে ঠিক ততগুলোই সদস্য রাষ্ট্র হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভারও সদস্য। এবং এখানে প্রতিটি সদস্য রাষ্ট্র 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে, কিন্তু ভোট দেওয়ার সময় একটি করে মাত্র ভোট দিতে পারে। এর পরের প্রশ্ন রয়েছে 12 দাগে, আন্তর্জাতিক বিচারালয়ের এলাকা বা এখতিয়ার রয়েছে কটি? আন্তর্জাতিক বিচারালয় মানে হচ্ছে ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। এই আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা হচ্ছে 15 জন, এবং এদের কার্যকালের মেয়াদ 9 বছর। এখানে প্রশ্ন বলেছে আন্তর্জাতিক বিচারালয়ের যে এলাকা বা এখতিয়ার রয়েছে সেটি কটি? সেটি হলো 3টি এলাকা বা এখতিয়ার রয়েছে। একটি হচ্ছে মূল এলাকা, আপিল এলাকা, আরেকটা হচ্ছে পরামর্শদান এলাকা। এর পরের প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো ড্যাশ। এক্ষুনি আমি যেটা বলেছিলাম যে ICJ, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এই আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর, এবং আন্তর্জাতিক বিচারালয়ে মোট বিচারপতির সংখ্যা হচ্ছে 15 জন, আর কার্যকালের মেয়াদ এদের 9 বছর। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা কত? অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের মোট অঙ্গ রয়েছে 6টি প্রধান অঙ্গ। এই 6টি অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বা সংস্থা হলো নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15 জন বা 15টি রাষ্ট্র। মোট সদস্য সংখ্যার মধ্যে 10টি হচ্ছে অস্থায়ী সদস্য রাষ্ট্র, যাদের কার্যকালের মেয়াদ 2 বছর, আর 5টি হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্র। যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র তাদের নাম হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়া। এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদে, এদের কাছে ভেটো ক্ষমতা রয়েছে। এর পরের প্রশ্ন হলো, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 1/3 অংশ সদস্য প্রত্যেক বছরই অবসর নেন। এর পরের প্রশ্ন হলো, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সকলের জন্য সুস্বাস্থ্য অর্জনে নিয়োজিত? অর্থাৎ কোন সংস্থাটি সুস্বাস্থ্যের বিষয়ে কাজ করে? সেটি হলো WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই সংস্থাটি, সম্মিলিত জাতিপুঞ্জের এই সংস্থাটি স্বাস্থ্যের জন্য কাজ করে। এর পরের প্রশ্ন হলো, ঐতিহ্যগত নিরাপত্তায় মৈত্রী জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? অর্থাৎ যে কোনো জোট যদি তার অবস্থান পরিবর্তন করে বা মতামত পরিবর্তন করে, তাহলে কিসের ভিত্তিতে পরিবর্তন করে? ঐতিহ্যগত নিরাপত্তায়, অর্থাৎ প্রথাগত নিরাপত্তা বা ট্র্যাডিশনাল সিকিউরিটিতে। এখানে উত্তর হবে জাতীয় স্বার্থ। শুধুমাত্র মৈত্রী জোট নয়, যে কোনো দেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে। এরপরের প্রশ্ন, সল্ট 2 স্বাক্ষরিত হয় আমেরিকা এবং কোন দেশের মধ্যে? প্রথমে জানি আমরা সল্ট কি। সল্ট হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। এটি একটি চুক্তি, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, এবং এই সল্ট দুটো চুক্তি হয়েছিল, একটি হচ্ছে সল্ট 1 আর একটা হচ্ছে সল্ট 2। সল্ট 1 হয়েছিল 1972, অর্থাৎ 1972 সালে, এবং সল্ট 2 হয়েছিল 1979 সালে।
এবং প্রশ্ন বলছে আমেরিকার সঙ্গে কোন দেশের এই চুক্তিটি হয়েছিল? অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটি হয়েছিল আমেরিকার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এর পরের প্রশ্ন হলো শক্তিসাম্য, যেটাকে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার, যার উপাদান বা বৈশিষ্ট্য হলো, এই শক্তিসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার এর উপাদান বা বৈশিষ্ট্য হচ্ছে ঐতিহ্যগত নিরাপত্তা, অর্থাৎ ট্র্যাডিশনাল সিকিউরিটি। এই শক্তিসাম্য যার উপাদান, এখানে বলছে শক্তিসাম্য কার উপাদান বা কার বৈশিষ্ট্য? ঐতিহ্যগত বা ট্র্যাডিশনাল সিকিউরিটির বৈশিষ্ট্য বা উপাদান। রাজনৈতিক হিংসার অমানবিক প্রয়োগ যা অসামরিক নাগরিকদের লক্ষ্য করে, সেটি কি? অর্থাৎ রাজনৈতিক হিংসা তৈরি করে সাধারণ মানুষের উপরে, সেটি কি? সেটি হলো সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ সাধারণ মানুষের উপরে হিংসা তৈরি করে এবং সাধারণ মানুষকে কোনো অপরাধ ছাড়াই হত্যা করে।